সবাইকে গড় নমস্কার জোহার। আমি সঞ্জয় কুমার মাহাতো, আদিবাসী কুর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমি আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কুর্মী জনজাতি হলো এমন একটা জনজাতি যারা স্বাধীন ভারতবর্ষে পরাধীন নাগরিক। স্বাধীন ভারতবর্ষে পরাধীন নাগরিক। আমি এই হেডলাইন দিয়ে আজকের আমার এই বক্তব্যে আসছি। কেন? আপনারা জানেন যে আদিবাসী কুর্মী সমাজ মূলত জন্মসূত্র থেকেই বিভিন্ন যে লড়াই সংগ্রামগুলো করে আসছে তার কিছু দিক আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। যে প্রথমত আমরা যে লড়াই সংগ্রামগুলো করেছি তার বেশিরভাগ কিন্তু আমরা আবেদন নিবেদনের ভিত্তিতেই প্রথমে করেছি। প্রথম পর্বে আমরা যদি এই ধাপের আন্দোলনের কথা বলি, অর্থাৎ ডুঁড়কুর পরবর্তী মানে 27-28-29 সেপ্টেম্বর 2015 তার পর থেকে আমরা যে আন্দোলনগুলো করছি সেই আন্দোলনগুলো দেখুন। আমরা প্রথমে কিন্তু বিডিও সাহেব, ডিএম সাহেব, রাজ্যপাল, রাষ্ট্রপতি এদেরকে আমরা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দেওয়ার পরে মাধ্যমে মেমোরেন্ডাম দিয়েছি এবং আমাদের যে আবেদন সেটা আমরা জানাইছি। এই আবেদনটা কি, আমাদের ডুঁড়কুয়ে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তগুলো, অর্থাৎ আমরা যে মূলত 15 দফা যদিও দাবি ছিল, মূলত 3টা যে কুর্মী জনজাতিকে পুনরায় আদিবাসী তালিকায় আনতে হবে, কুর্মালী ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করতে হবে এবং সারনা ধর্মের পৃথক কোড দিতে হবে। এর ভিত্তিতে আমরা ডেপুটেশন দিই। কিন্তু ডেপুটেশন দেওয়ার পরেও আমরা দেখলাম যে 14 সালে যেখানে সিআরআই রিপোর্ট চেয়ে পাঠাইল আমাদের 3টা রাজ্যকে, কিন্তু সেই রিপোর্টটা যখন গেল নাই, অর্থাৎ সিআরআই তদন্ত করে রাখলেও কিন্তু কুর্মীদের উপরে সেই রিপোর্টটা প্রস্তুত হওয়া সত্ত্বেও সেটা পাঠানো হইল না, তখন আমরা ডহর ছেঁকা করেছি। তো এই ডহর ছেঁকার পরেই কিন্তু রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের কথা আমি যদি বলি, পশ্চিমবঙ্গ সরকার এখানে ডহর ছেঁকার পরবর্তীকালে এই সিআরআই রিপোর্টটাকে তাদের কাছ থেকে সংগ্রহ করে সেটার একটা রিপোর্টটা পড়াশোনা করার পর সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সেই সিদ্ধান্ত মোতাবেক সেটাকে না পাঠিয়েই কিন্তু রেখে দিয়েছিল। বিনিময়ে আমাদের কি করেছিল, কিছু আমাদেরকে যেমন আপনার কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড এইসব দিয়ে ললিপপ দিয়ে আমাদেরকে ভোলানোর চেষ্টা হয়েছিল। মূল যে আমাদের দাবি সেই দাবি থেকে দূরে রাখারই চেষ্টা করেছিল। তো পরবর্তীকালে আমরা দেখলাম যে এই রিপোর্টটা যদিও পাঠানো হলেও কিন্তু কিছু সংশোধনী চেয়ে পাঠাইল আরজিআই। তো সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছিল। তারপরে আমরা কিন্তু 17 সালেই আমরা কিন্তু জিগেড়জিটা গবচনটা করি। এই জিগেড়জিটা গবচনের পরে আমাদের সেই রিপোর্টটা সরকার দিল্লিকে পাঠায় এবং দিল্লিকে পাঠানোর পর দীর্ঘদিন ধরে এটা কিন্তু ধামাচাপা দেওয়া থাকে। যে সরকারের কাছে চিঠি আসলেও আমাদের কাছে সেটা রিপোর্ট ঠিকঠাক ছিল না, যে ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন চেয়ে পাঠাইছে। তো আমরা কি করলাম, সেই সময় আমরা কিন্তু দিল্লি যাতায়াতটা শুরু করি। প্রথম পর্বে আমরা কিন্তু তখন আর লড়াই আসিনি। প্রথম পর্বে আমরা দিল্লি যাতায়াত শুরু করি। তো কখনো রাজনাথ সিংয়ের সাথে আমরা আলোচনায় বসি, কখনো আরজিআই এর কাছে সাথে আলোচনায় বসি, কখনো তৎকালীন যিনি ট্রাইবেল মন্ত্রী ছিলেন জুয়েল ওরাংয়ের সাথে আমরা আলোচনায় বসি এবং সেটা পুনরায় রিমাইন্ড পাঠাই আমাদের রাজ্য সরকারকে। তো রাজ্য সরকার কি করল, সেটা দীর্ঘদিন ধরে যখন ধামাচাপা দিয়ে দিল, বিষয়টাকে আমাদের পাবলিকের সামনে নিয়ে আসলো নাই, তখন আমরা ওই 17 সালে 6 মার্চ, সম্ভবত ডেটগুলো হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, আমরা রেল টেকার ডাক দিই। সেই রেল টেকাটা পুরুলিয়ায় সফল হয় এবং সফল হওয়ার পরে
আমরা যদিও সরডিহা মানিকপাড়ায় ব্যর্থ হয়েছি, ঢুকতে পারি নাই, অনেক মারধর আমাদের উপরেও করেছে। দুর্ভাগ্যক্রমে পুলিশের উপরেও একজন পুলিশ অফিসারও কিন্তু সেই লড়াইয়ে আহত হয়েছিলেন। তো যাই হোক, তো এইরকম পর্বটা যখন আমাদের রেল টেকা সেখানে সরাসরি আমাদের আন্দোলনের পরে সেখানে আমাদের কাছে যান আমাদের এসকে থাড়ে অর্থাৎ ট্রাইবেল সচিব পশ্চিমবঙ্গ সরকারের। তিনি আমাদের সাথে আলাপ আলোচনায় বসেন এবং যে এই বিষয়টা আমরা পাঠাই দেব। তো এই যে পাঠাচ্ছে এইভাবে দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের আটকে রয়ে যায় রাজ্য সরকারের। আমরা দিল্লি যাই, বিভিন্ন দপ্তরের সাথে কথা বলি, বিভিন্ন আমলাদের সাথে কথা বলি, আরজিআই এর সাথে কথা বলি, বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে কথা বলি, জুয়েল ওরাং সাহেবের সাথে কথা বলি। এইভাবে আমরা দিল্লি অনবরত যাতায়াতের পরেও যখন আমাদেরকে পাঠানো হলো নাই, তখন আমরা আবার লড়াই সংগ্রামে আসার আবেদন জানাই। এবং প্রথম দেখুন, আমরা কিন্তু আবেদন নিবেদনের ভিত্তিতে ছিলাম, তারপরে আমরা হালকার উপরে লড়াইয়ে গেছি, হালকার উপরে, কখনো ডহর ছেকা, কখনো জিগিরজিটা গবচন, কখনো রেল টেকা। তো এরপর আমরা কি পদক্ষেপ নিলাম যে আমাদের দিল্লিতে গিয়েই আমাদেরকে এই লড়াইটা করতে হবে এবং আমরা মাহুড্ডর আগুয়ান কর্মসূচির নাম দিয়ে আমরা রামলীলা ময়দানে দুটো ট্রেন ভাড়া করে আমরা সেখানে মাহুড্ডর আগুয়ান কর্মসূচি সফল করি। প্রায় 12 থেকে 15,000 লোক আমরা সেখানে যাই এবং যন্তর মন্তরে আমরা যে মাহুড্ডর আগুয়ানটা করছি এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের সবার কাছে আমাদের যে দাবি সনদ আমরা পেশ করি। কিন্তু দেখা গেল যে তারপরেও কিন্তু আমাদের এই বিষয়ে কোনো পদক্ষেপ না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনোভাবে নিচ্ছে। তখন আমরা প্রথম রাজনৈতিক সিদ্ধান্ত আমরা কি রাজনীতি সিদ্ধান্ত নিয়েছি, সদরিয়া সাড়ান জড়ুয়াহি আমরা করি। 19-এর আগে সদরিয়া সাড়ান জড়ুয়াহির মাধ্যমের মধ্য দিয়ে আমরা যে রাজনৈতিক পদক্ষেপটা নিই সেটা হচ্ছে একটা সিটে একটা লোকসভা। কোন লোকসভা? না, ঝাড়গ্রাম লোকসভা। তৎকালীন যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন সেই প্রার্থীর বিরুদ্ধে আমরা ঘোষণা করি যে আমাদের এই কুর্মীদের ভোট কোনো মতেই ওই প্রার্থীকে দেওয়া যাবে না। সেইটা সামগ্রিকভাবে কিন্তু সাপে বড় হয়ে যায় বিজেপি সেখানে 5-5টা এমপি সিট, বিশেষ করে আমাদের কুর্মী অধ্যুষিত এলাকার টোটাল এমপি সিটগুলোই বিজেপি জিতে। সদরিয়া সাড়ান জড়ুয়াহির কিন্তু সেটা ফল। তো বিজেপি জয়লাভের পরেও ওরা কিন্তু 5 বছর যে মাঝখানে সময়কাল গেছে, তারা এর পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত বা এই কুর্মিয়ালি বিষয়টা নিয়ে, তখন যদিও ওদিকে কেন্দ্রের মন্ত্রী কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জুয়েল ওরাং উনি হেরে গেছেন, হেরে যাওয়ার পরে সেখানে মন্ত্রী হইলেন আমাদের অর্জুন মুন্ডা মহাশয়, তো মন্ত্রী হইলেন। তো তারপরেও কুর্মীদের যখন এই বিষয়টা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে নাই, তখন আমরা কি করলাম, কলকাতাতে হড়গুনতে 8টা হড়গুনতে নাম নিয়ে আমরা একটা আন্দোলন সংগঠিত করি। সেই আন্দোলনের ফলে 21 সালে দেখা গেল যে ঘুরে আবার তৃণমূল জয়লাভ করতে শুরু করল। আমাদের রাজনৈতিক পদক্ষেপ প্রথম হয়েছে কোথায়? না, আমরা লালগড়ের যে সদরিয়া সাড়ান জড়ুয়াহি, আমাদের 4টা লোকসভা কেন্দ্রেই আমরা কিন্তু 4টা সদরিয়া সাড়ান জড়ুয়াহি করি। তো তারপরে সেখান থেকে আমাদের কি হলো, 21 সালে আবার ঘুরে আসলো তৃণমূল। সেই সিটগুলা যখন বিধানসভায় পাওয়ার পরেও কোনো পদক্ষেপ নিল নাই, তখন আমরা 20 সেপ্টেম্বর 2022 সালে আমরা পুনরায় রেল রুখো ডাক দিলাম। তার মাঝখানে দিল্লি আমরা অনবরত যাতায়াত করেছি, সেখানে কাগজপত্র আমরা দেখেছি যে আমাদের একদম যেটা পাঠানোর কথা, অর্থাৎ ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, সেটা রাজ্য সরকার পাঠায় নাই, কেবল সেইটাকে কপি পেস্ট করে পাঠাচ্ছে। তো আমরা যখন সেখানে 5 দিন 5 রাত অর্থাৎ 120 ঘন্টা করে আমরা রেল অবরোধ যখন করি, তারপরে আমাদের সাথে এদিকে পরিবর্তন হয়ে গেছে ট্রাইবেল সচিবের নাম হচ্ছে এসকে থাড়ি সাহেব।
না তখন বনসাল সাহেব, সঞ্জয় কুমার বনসাল সাহেব তখন সচিব হয়ে গেছেন। তিনি আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দেন যে ঠিক আছে, আপনাদের এই রিপোর্টটা আমরা সঠিকভাবে পাঠাবো, আমাদেরকে 3 মাস সময় দেন। তো 3 মাস সময় দেওয়ার পরে যখন দেখলাম যে 3 মাসের মধ্যে কিন্তু আমাদের রিপোর্টটা ঠিকঠাক পৌঁছাইল নাই, তখন আমরা দ্বিতীয় রাজনৈতিক পদক্ষেপ নিই। কি রাজনৈতিক পদক্ষেপ? আমরা এই পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের সমর্থনে নির্দল প্রার্থী হবেন তাদেরকে আমরা সাপোর্ট করব। এইভাবে আমরা রাজনৈতিক যে সিদ্ধান্ত, সরাসরি রাজনীতিতে আমরা প্রবেশ করছি। এবং এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা বিভিন্ন লড়াই সংগ্রাম আন্দোলন করি, তখন সবাই বলে উপদেশ দেয় যে সাংবিধানিক পদ্ধতিতে লড়াই আন্দোলনের মাধ্যমের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দাবি পূরণ হবে। তাইলে আমরা গণতন্ত্রের যে স্তম্ভ অর্থাৎ রাজনীতিতে অংশগ্রহণ, সেটা আমরা করি নির্দল প্রার্থী হিসেবে। তো সেখানেও যখন আমরা প্রায় 500-র কাছাকাছি আমরা মেম্বার তৈরি করি এবং প্রায় 12 থেকে 13টা পঞ্চায়েত যখন আমাদের কবজায় আমরা পরিচালনা করছি, সেই সময় কি হলো, আমরা আরেকবার রেলের আন্দোলনের ডাক দিই। এবং রেল আন্দোলনের ডাক দিই কখন? 23 সালের আমাদের 5ই এপ্রিল আমরা ডাক দিই। সেই রেল অবরোধ আমরা আবার 5 দিন 5 রাত করার পরেও যখন সরকার কোনরূপ পদক্ষেপ নিচ্ছে নাই, তখন সরাসরি আমরা সংঘাতে আসি। এবং আমরা কি করলাম যে পুনরায় তারপরে পঞ্চায়েতের আমরা অংশগ্রহণ করলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বললাম যে যদি আপনারা কুর্মী আলী ইস্যুতে সরব না হবেন তো আপনারা আমাদের এই কুর্মী অধ্যুষিত এলাকায় প্রবেশ করবেন নাই। এবং সেইভাবে আমাদের বিভিন্ন ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন। অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে দিলীপ ঘোষ, অজিত মাইতি, এদিকে বীরবাহা হাঁসদা, দুলাল মুর্মু, ইনারা বেফাস মন্তব্য করেন। তো এইরকম বেফাস মন্তব্য চলতে চলতে আমাদের এইরূপ পরিস্থিতিতে আমাদের করণীয় কি? না, আমরা আরেকবার যখন 20 সেপ্টেম্বর 23-এ রেল অবরোধের ডাক দিলাম, আপনারা জানেন যে হাইকোর্ট আগের দিন রায় দিচ্ছে যে আমাদের রেল আন্দোলনটা অবৈধ। তো আমরা এই যে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে বিভিন্ন পদ্ধতিতে অবলম্বন করে আমরা আমাদের দাবি সনদ পেশ করছি, জানাচ্ছি। সরকারের পক্ষে দোষ দেওয়া দিয়ে হচ্ছে রাজ্য সরকার করছে নাই, কেন্দ্রীয় সরকার করছে নাই, এইভাবে ওনারা ঠেলাঠেলি করছেন। তো আমাদের ইচ্ছা কি ছিল যে একটা ত্রিপাক্ষিক আলোচনা হোক। যদি তিস্তা চুক্তি হইতে পারে ত্রিপাক্ষিক আলোচনায়, যদি জিটিএ তৈরি, গোর্খাল্যান্ডের দাবি, দীর্ঘদিনের দাবিকে যদি নস্যাৎ করতে, জিটিএ তৈরি করতে ত্রিপাক্ষিক আলোচনা হয়, তাহলে এই কুর্মী ইস্যুতে তুই ঠেল মুই ঠেল থাকিবে কেন? রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দোষ দিবে, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দোষ দিবে, এটা কেন হবে? তার জন্য যাতে করে আমাদের একটা ত্রিপাক্ষিক আলোচনায় বসার ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা 23 সালে রেল অবরোধের ডাক দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেই রেল অবরোধকে বানচাল করার জন্য হাইকোর্ট আমাদেরকে রায় দেয়, অবৈধ ঘোষণা করে আমাদের নেতৃত্বকে বিভিন্ন ছেলে অ্যারেস্ট করে বিভিন্ন পুরানো আন্দোলনকে মামলা দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করে এবং যুদ্ধকালীন তৎপরতায় আমাদের এই রেল রুখো যে কর্মসূচিটা আমরা ডাক দিয়েছিলাম, সেই কর্মসূচিটাকে বানচাল করার ব্যবস্থা করা হয়। তো এখন আমাদের করণীয় কি? এত আন্দোলন, এত লড়াই, এত আবেদন নিবেদন সমস্ত কিছু জানাইছি। একটা স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন রাষ্ট্রে আমরা আমাদের যে লড়াই, যে সংগ্রাম, গণতান্ত্রিক যে লড়াই, সে লড়াইগুলো আমরা দেওয়ার পরেও যখন দেখলাম যে কোনো অবস্থাতেই আমাদের এই জিনিসগুলোকে মান্যতা দিচ্ছে না, ত্রিপাক্ষিক আলোচনায় বসে এই সমস্যার সমাধানের ব্যবস্থা হচ্ছে না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে এইবারে লোকসভায় এমএলএ এমপি পাঠাইতে হবে। তো আমরা এই 24 সালে আমরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করলাম। আপনারা জানেন যে আমরা পাঁচটা লোকসভার মধ্যে আমরা 4টাতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছি। একটাতে আমরা জেপিপির প্রার্থীকে
আমরা সমর্থন জানাইছি। এরপরেও আমরা দেখেছি যে প্রায় 1.5 লাখের মতো আমরা ভোট পাইছি। সব যে ভোটটা কিন্তু আমাদের এই 25 থেকে 27টা এমএলএ কে আমরা প্রভাব ফেলতে পারব বলে আমাদের সংগঠন মনে করি বা আমরা মনে করি। তো এখন আমরা পর্যালোচনায় বিভিন্ন জায়গায় আছি, আমরা পর্যালোচনা করব। তো এই রকম পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন লোক দোষারোপ করছে, যারা কুর্মী লোকে আছে অথচ বিজেপি সমর্থন, তারা বলছে যে বিজেপির ভোট কাটছে। কিন্তু যেদিন সদরিয়া সাড়াঞ্জোর আহি আমরা সরাসরি ঘোষণা করি ভোট দেওয়া চলবে না তৃণমূলের এই প্রার্থীকে, তারা তখন কিন্তু মুখে কুলুপ দিয়েছিল। আজকে এরকম কথা বলছে। তো বিভিন্ন জায়গায় যারা যেখানে হারিয়েছে তারা সেখানে বলছে যে কুর্মীরা আমার ভোট কাটে অন্য লোককে সহযোগিতা করছে। তো তাদের বক্তব্য তারা জানাবে কেন? তাদেরকে আমরা কিন্তু বিভিন্ন উপায় জানাইছি সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। কিন্তু তারপরেও যখন আমাদের এই সমস্ত বিষয়টা নিয়ে কোনো রাজনৈতিক দল সেরকম পদক্ষেপ নিচ্ছে না, তখন আমাদের করণীয় কি হওয়া উচিত ছিল সেটা তাদের ভাবা দরকার। কোন গণতান্ত্রিক পদ্ধতিতে, এই গণতান্ত্রিক দেশে আর কি গণতন্ত্র পদ্ধতিতে লড়াই হতে পারে? আমাদের কিছু কোর্ট করা আছে, কেউ কোর্ট করেছে। তো কোর্ট করলেও এটা কোর্টের ম্যাটার একদম নয়, এটা হচ্ছে সাংবিধানিক ম্যাটার, এটা হচ্ছে সংবিধানের বিষয়, এটা লোকসভা বা বিধানসভায় একমাত্র ক্ষমতা আছে। তো সেখানে কোর্ট কিছু করে দিতে পারবে না। তার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছিলাম সেই পদক্ষেপগুলো আমরা সঠিক বলে মনে করি। নিন্দুকরা নিন্দা করবেকেই। তো যারা এখনো পর্যন্ত আমাদের এই লড়াই সম্পর্কে নবাগত, যারা এই লড়াই জানেন নাই, আমি একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম 2015 থেকে 2015 পরবর্তীকালের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে দিল্লি, কলকাতায়, গ্রামাঞ্চলে, তার একটা আমি কি বলবো জিস্ট জিনিস দেওয়ার চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, এই আন্দোলনের অভিজ্ঞতা অর্জন করতে থাকুন। আর আমি যে কথাটা দিয়ে শেষ করব কিন্তু বলা হয়ে উঠিল না আগে, যে দেখুন আমাদের এই রাজনৈতিক যে প্রচার প্রসারগুলো চলছিল, এত দুটো আমরা নির্বাচন দেখলাম, একটা পঞ্চায়েত নির্বাচন, একটা লোকসভা নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী আছে বা নেতৃত্ব আছে, তারাই একমাত্র কুর্মী এলাকায় প্রবেশ করছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের লোকরা প্রবেশ করে নেই। তো আমাদের এই কুর্মী নেতাগুলো কি করছে না, আমাদের নিজেদের ভাইয়ে বিবাদ সৃষ্টির একটা চেষ্টা চালাচ্ছে। যে কোনো ভাইকে তৃণমূল করাচ্ছে, কোনো ভাইকে বিজেপি করাচ্ছে, কোনোকে সিপিএম করাচ্ছে, কোনোকে কংগ্রেস করাচ্ছে। এইভাবে নিজেদের ভাইয়ে বিভাজন সৃষ্টি করার কারিগর কিন্তু আমাদের নিজেদের কুর্মী লোকেরাই, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা। তো আমি তাদেরকে অনুরোধ করব যে আমরা একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি, কারণ এই স্বাধীন ভারতবর্ষে আমরা একটা পরাধীন নাগরিক। কারণ আমাদের এই কথা কেউ কোনোভাবে কর্ণপাত করছে না। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সমস্ত লড়াই সংগ্রাম করেছি, কিন্তু কখনো কর্ণপাত করে নেই। অথচ তারা আমাদের মধ্যে একটা বিভাজন নীতি প্রয়োগ করছে, বিভিন্ন কর্মীদের মধ্যে যাতে বিভাজন হয়ে থাকে, তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলে ভাগ করে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। তো আমি সবার কাছে অনুরোধ করব যে এইখানে নিজেদের মধ্যে ভাইয়ে গন্ডগোল না রেখে নিজেদের আত্মপরিচিতি প্রতিষ্ঠার যে লড়াই, অজিত প্রসাদ মাহাতোর হাত ধরে আজ 15 সাল থেকে যে লড়াইয়ে আমরা আছি, এই লড়াইয়ে সবাই সামিল হন। আপনার রাজনৈতিক মতাদর্শ আপনি কিছুদিনের জন্য ত্যাগ করুন, আপনার রাজনীতি মতাদর্শ ত্যাগ করে এই কুর্মী ইস্যুতে আসুন। দেখুন এই 26 সালের যে নির্বাচন, এই নির্বাচনকে পাখির চোখ করে আপনারা লড়াইয়ে আসুন, কারণ সব লড়াই আমরা দিয়েছি। তো আর আমাদের অন্য কোনো লড়াইয়ে লড়িবার নাই। আমরা যদিও আমাদের রেল টেকা ডাক দেওয়া আছে এবং সেটাও সফল করব। তো আমরা মূল লক্ষ্য 26 সাল, সেই লক্ষ্যকে সামনে রেখে এই বিভাজনগুলো বাদ দিয়ে আপনারা এই আন্দোলনে সামিল হন। এই বলে সবাইকে আরেকবার গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।